আসসালামু আলাইকুম। নাজনীন আহমেদ স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, যারা একসময় ক্ষুদ্র ঋণের সমালোচনা করতেন, ভাগ্যের নির্মম পরিহাসে ব্যাংকের টাকা লুট করে দেশ ছেড়ে পালিয়েছেন তারা। একই সঙ্গে তিনি বলেছেন, ক্ষুদ্র ঋণ ব্যবস্থাপনা এবং তরুণ উদ্যোক্তাদের বিনিয়োগে নতুন আইনের মাধ্যমে মাইক্রোক্রেডিট ব্যাংক প্রতিষ্ঠা করা হবে। রাজধানীর আগারগাঁওয়ে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির নতুন ভবন উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন মকসিমুল হাসান। আজকের অনুষ্ঠানে উপস্থাপনায় রয়েছে আমি শামীম আহমেদ। ক্ষুদ্র ঋণ ব্যাংকিং প্রচলিত ব্যাংক ব্যবস্থাপনার চেয়ে আলাদা, যেখানে জামানত ছাড়াই ঋণ দেওয়া হয় বিশ্বাসের ভিত্তিতে। উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, একসময় এই ক্ষুদ্র ঋণ নিয়েই সমালোচনা করা হয়, অথচ প্রচলিত ব্যাংকগুলো যখন ধ্বংসপ্রায়, তখনও মানুষের আস্থায় সুনামের সাথে টিকে আছে মাইক্রোক্রেডিট ব্যাংকিং। এটা মজার কথা হলো, ঠিক এমন সময় আমরা আলাপ করছি ভাগ্যের পরিহাস। যেমন জামানতওয়ালা ব্যাংক, যারা প্রকৃত ব্যাংক বিচার করতো বলতো, তারা আজকে হাওয়া, তারা কেউ নেই, তারা টাকা নিয়ে লোপাট, ব্যাংক শেষ। আর মাইক্রো ক্রেডিট পরিসংখ্যান আপনারা দেখতেছেন, পয়সা কেউ মারে নাই, কেউ পালিয়ে যায় নাই। মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির নতুন ভবন উদ্বোধন করে প্রধান উপদেষ্টা জানান, শুরুতে এটাকে বাংলাদেশ ব্যাংকের অধীনে রাখতে চেয়েছিল তৎকালীন সরকার। তাতে তিনি বাধা দিয়ে স্বতন্ত্র প্রতিষ্ঠান করার প্রস্তাব করেছিলেন জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, বিশ্বব্যাপী ক্ষুদ্র ঋণ বেড়ে যাওয়ায় তার সঠিক ব্যবস্থাপনা নিয়ে অনেক দেশকেই সংকটে পড়তে হচ্ছে, যার সমাধানে উদাহরণ হতে পারে বাংলাদেশ। যে দেশে মাইক্রো ক্রেডিট হয় সে দেশেই প্রবলেম হয় রেগুলেশন, কারণ এটা সেন্ট্রাল ব্যাংকের কোনো ব্যাংকিং নিয়মের মধ্যে পড়ে না। বাংলাদেশ অলরেডি এর সমাধান দিয়ে দিয়েছে। মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি জাস্ট ফলো দেম, তাদের নিয়ম কানুন নিয়ে আসো, তোমরা সেভাবে করো। বহু দেশ সেটা অনুসরণ করেছে। তারা যেহেতু দেখছে যে এটা বড় হচ্ছে, এটাকে সামাল দিতে হবে, কাজে এটা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি শুধু যে বাংলাদেশের জন্য কাজ করেছে তা না, এটা আন্তর্জাতিকভাবে অনেক দেশের সহায়ক হয়েছে, সাহায্য করেছে যে জিনিসটা করে দেওয়ার জন্য। কাজে আমার মনে হয় এটা সময় এসছে যে এটা মাইক্রো ক্রেডিট ব্যাংক আইনে করা। এই ব্যাংক যেগুলো হবে, এগুলো হলো সামাজিক বাণিজ্যের ব্যাংক, সামাজিক ব্যবসার ব্যাংক, এটা কারো মনে হওয়ার জন্য না। ক্ষুদ্র ঋণের মাধ্যমে নতুন নতুন উদ্যোক্তা তৈরির ফলে কর্মসংস্থান সংকট কমবে, সেই সাথে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির মাধ্যমে ক্ষুদ্র ঋণ ব্যবস্থাপনায় নতুন অধ্যায়ের সূচনা হবে, প্রত্যাশা প্রধান উপদেষ্টার। যে কোনো ছেলে, যে কোনো মেয়ে মাইক্রোক্রেডিট ব্যাংকের কাছ থেকে বিনিয়োগ পাবে। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দায়িত্ব প্রদানের দাবিতে তৃতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ঢাকাবাসী ব্যানারে আন্দোলনকারীরা। এ সময় তারা বিক্ষোভ মিছিল করেন, তবে সচিবালয় অভিমুখে যেতে চাইলে বাধা দেয় পুলিশ। অনতিবিলম্বে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে না দেয়া হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। রিপোর্ট কাইকোবাদ মাহমুদের। সকাল থেকে নগর ভবনের সামনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকেন ঢাকাবাসী ব্যানারে ইশরাক হোসেনের সমর্থকরা। নগর ভবনের সামনে অবস্থান নিয়ে দিতে থাকেন নানান স্লোগান। সিটি কর্পোরেশনের কোনো সুযোগ সুবিধা বর্তমানে আমাদের দিতে পারতেছে না। আমরা নগরবাসী সেবার থেকে বঞ্চিত আছি। আমাদের মেয়র সাহেব যদি এই নগর ভবনের দায়িত্ব নেন, আমরা নাগরিক সুবিধা ফেরত পাবো। আন্দোলনকারীরা বলেন, নির্বাচিত মেয়র না থাকায় ব্যাহত হচ্ছে নাগরিক সেবা প্রাপ্তি। স্লোগান দেন উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে। সরকারের উপদেষ্টাদের মধ্যে দুই একজন অতি উৎসাহী, যারা অতি দুর্নীতিবাজ, ইতিমধ্যে তারা প্রমাণিত হয়েছেন গত 8 মাসে। তারা একটা পক্ষ চাচ্ছে না যে এখানে কোনো নির্বাচিত প্রতিনিধি বসুক। ফ্যাসিবাদের পতন হয়েছে, আমরা মনে করি ফ্যাসিবাদের দোসররা এখনো প্রশাসনের বিভিন্ন রন্ধে রন্ধে বসে আছে। এই জন্য ইশরাক হোসেনকে তার শপথে বহাল করা হচ্ছে না। স্থানীয় সরকার মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়ের যুগ সাজসে আজকে এই ইশরাকের শপথ গ্রহণে বাধা বিঘ্ন সৃষ্টি করছে। পরে বিক্ষোভ মিছিল করে আন্দোলনকারীরা। মিছিলটি প্রেস ক্লাব হয়ে আবার নগর ভবনে ফিরে আসে। এ সময় কিছু বিক্ষোভকারী সচিবালয় অভিমুখে যেতে চাইলে বাধা দেয় পুলিশ। পরে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে এদিনের কর্মসূচি সমাপ্ত করেন আন্দোলনকারীরা।
এদিকে সড়কে বিক্ষোভকারীরা অবস্থান নেয় বন্ধ থাকে যান চলাচল। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে খুলনার ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে কিছুক্ষণের মধ্যে শুরু হবে বিএনপির তারুণ্যের সমাবেশ। ইতোমধ্যে বিভিন্ন ব্যানার, ফেস্টুন নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেছেন। মঞ্চ তৈরির কাজও প্রায় শেষ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এছাড়া কেন্দ্রীয় বিএনপি সিনিয়র নেতারাও সমাবেশে উপস্থিত থাকার কথা রয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের ধারাবাহিকতায় দেশের তরুণদের শক্তিকে কাজে লাগাতে খুলনা ও বরিশাল বিভাগের সমন্বয়ে তারুণ্যের সমাবেশ আয়োজন করেছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। এই সমাবেশ ঘিরে খুলনা জুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। সমাবেশে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা ছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। তারুণ্যের সমাবেশের আরও খবর জানতে যাচ্ছি সিনিয়র করেসপন্ডেন্ট মোহাম্মদ আবু তৈয়বের কাছে। তো সমাবেশে লোক সমাগম কেমন দেখছেন? জি নাজনীন, আপনি একটু আগে খবরে যেমনটি বলছেন, খুলনায় কিন্তু এই সার্কিট হাউস ময়দান এবং আশেপাশে একটা উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। আপনি দেখছেন আমার পাশে ইনি কিন্তু এসেছেন সুদূর পটুয়াখালী থেকে এসেছেন, আর আমার পাশে আরেকজন আছে, নিয়ে আসছেন ঝিনাইদহ থেকে, আরেকজন আছে ভোলা থেকে। এরকম বিভিন্ন খুলনা এবং বরিশাল বিভাগের বিভিন্ন এলাকা থেকে প্রচুর সংখ্যার লোক এসেছে। এখানে প্রচণ্ড রোদ্র থাকার কারণে এখানে সবাই এখনো এসে পৌঁছায়নি। আমরা খোঁজ নিয়ে জেনেছি ওই হাদিস পার্কের লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে, তারা সেখানে আসেন, অবস্থান করছেন। তারপরে এখানে 3টের দিকে আসবেন। আর আজকের এই সমাবেশে ওই সভাপতিত্ব করবেন ওই ছাত্র দলের সভাপতি ওই রফিকুল ইসলাম রকিব, এবং ওই প্রধান বক্তা হিসেবে থাকবেন যে যুব দলের ওই সভাপতি আব্দুল মোনায়েম উন্না, এবং বিশেষ বক্তা থাকবেন ওই স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম। আমরা কিন্তু দেখেছি এখানে কিন্তু আপনি একটা কথা বলে রাখি যে আছে কিন্তু মানে জ্যৈষ্ঠ মাসের প্রচণ্ড তাপ ধরেছে, তাপ উপেক্ষা করে বিপুল সংখ্যক লোকও আমরা কিন্তু দেখেছি সকালে খুলনাতে এসেছেন মিছিল সহকারে, তারা আসেন। এখানেও কিন্তু অনেকে এসেছেন মিছিল করে। আর ইতিমধ্যে যে ওই মাঠে যে ছায়া স্থানে এখানে অবস্থান করছে। আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু পর্যাপ্ত পানির ব্যবস্থা রয়েছে। এছাড়া অন্য এখানে ট্রিটমেন্টের ব্যবস্থা রয়েছে। মানে সার্বিক ব্যবস্থা সুষ্ঠু এবং সুন্দরভাবে মোটামুটি এখন পর্যন্ত চলছে। এছাড়া বলা যায় যে তারুণ্যের যে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার এই যে সমাবেশ, এটা কিন্তু খুলনাতে হচ্ছে চট্টগ্রামের পর। সেই হিসাবে মানে ব্যাপকভাবে আয়োজন এবং সুষ্ঠু সম্পন্ন করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। যে রাজধানী এই ছিল খুলনা থেকে সর্বশেষ। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। মার্কিন শুল্ক আরোপের কারণে ভয় পাওয়া বা চিন্তিত হওয়ার কারণ নেই বলে জানিয়েছেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। প্রতিযোগী দেশের উপরেও শুল্ক আরোপ করায় বাংলাদেশ পিছিয়ে পড়বে না বলেও মত তার। সকালে রাজধানীর মতিঝিলের ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ডিসিসিআই সম্মেলন কক্ষে সংগঠনটি আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বলেন, যুক্তরাষ্ট্রকে কাছে টানতে গিয়ে অন্যান্য দেশকে যাতে বিমুখ না করা হয় সেই দিকে নজর রাখতে হবে সরকারকে। একতরফাভাবে শুল্ক ছাড় দিলে অন্যান্য দেশ এতে বিমুখ হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপকে সুযোগ হিসেবে দেখার পরামর্শ তার। পোশাক পণ্যের উপরে দিতে চাচ্ছেন, সেটা আমাদের যেই প্রতিযোগী তাদের উপরে পড়ছে, এটা না যে শুধু আমার উপরে পড়ছে। সেহেতু রিলেটিভ কম্পিটিটিভনেস, তুলনামূলক প্রতিযোগিতার জায়গাতে আমরা খুব বেশি হারাচ্ছি না। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।